নমস্কার, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অনেকটা সময় পরে আমি আবার এসেছি। আমাদের বাড়িতে একটা খুব খারাপ দুর্ঘটনা ঘটেছে। একটা অ্যাক্সিডেন্টের কারণে বাড়িতে দুজন ফ্যামিলি মেম্বার একেবারে বিছানায় পড়েছেন। ওনারা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন, পুরোপুরি এখনও সুস্থ হয়ে ওঠেননি। তো সেই জন্যে তারপরে কিছুটা ওই পরিস্থিতি সামলে আমি আবার এসেছি আপনাদের সামনে। আর যারা আমাকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই যে একটা লং টাইম গ্যাপের পরে আমি আবার যখন এসেছি আপনারা আবার আমাকে দেখছেন। আমার এই যে অপেক্ষা করেছেন বা আমার সাথে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনি আজকে প্রথমবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমার চ্যানেল হচ্ছে একটি কমপ্লিট হেলথ চ্যানেল, যেখানে আপনি বিভিন্ন রোগ সম্পর্কে ধারণা পাবেন, বিভিন্ন খাদ্য উপাদান সম্পর্কে ধারণা পাবেন, বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন বাড়িতে রেখে কীভাবে প্রাইমারিলি আপনি ট্রিটমেন্ট করতে পারবেন, এবং বিভিন্ন রকম হেলদি রেসিপি আমার কিচেনে আমি কীভাবে হেলদি প্রিপারেশন রেগুলার ডেলি লাইফে ইউজ করি সেরকম কিছু টিপস, কিছু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকের এপিসোড হেমোরয়েডস, পাইলস বা বাংলা যাকে বলা হয় অর্শ। এটা খুবই কমন প্রবলেম। এখনকার ডেলি লাইফস্টাইল যেমন হয়েছে, এই পাইলসের সমস্যায় অনেকেই ভোগেন। খুব কমনলি পাইলস কথাটাই বেশি প্রচলিত। তো এই ডিজিজ কন্ডিশন হলে কি করা উচিত, বা কখন আপনি কিছুদিন পর্যন্ত আপনি বাড়িতেও হোম ট্রিটমেন্টে থাকতেই পারেন, তারপরে কখন আপনার একেবারে ডাক্তারের কাছে যেতেই হবে, সেটা ভালো করে জানা খুব দরকার। বা কীভাবে লাইফস্টাইল, কীভাবে ডায়েট মেনটেন করা প্রয়োজন তা নিয়ে একটু বিস্তারিত আমি আলোচনা করব। এমনকি আপনাদের জানিয়ে রাখি, এই হেমোরয়েডস বা পাইলসের জন্য হোমিওপ্যাথিক্যালি ট্রিটমেন্ট করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই হেমোরয়েডস বা একে পাইলসও বলা হয়, বাংলা যাকে বলা হয় অর্শ। এটা অ্যাকচুয়ালি রেকটাম এবং অ্যানাস, ওইখানে যে ভেন থাকে সেই ভেনের সোয়েলিং ফুলে যায়, ওখানে যে ভেন সাপ্লাই আছে সেটা ফুলে যায়, এবং বা আপনার রেকটামের জাস্ট নিচে স্কিনের নিচে যে এরিয়াটা সেই জায়গাটা ফুলে যাবে, ব্যথা হবে, ব্লিডিং হতে পারে। এরকম যে সমস্যাগুলো হয় তখনই সেটাকে পাইলস বলা হয়। এবং আপনার মোটামুটি 3 ধরনের পাইলস দেখা যায়। একটা হচ্ছে ইন্টারনাল পাইলস, যেখানে ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে রেকটাম আছে, রেকটামের ভেতরে থাকবে, যেখানে এক্সটার্নালি কোনো রকম গ্রোথ, কোনো রকম সোয়েলিং কিচ্ছু থাকবে না, সেটাকে বলা হয় ইন্টারনাল পাইলস। এখানে সবসময় ব্লিডিং বা ওরকম কিছু ব্যাপার থাকে না, কিন্তু অনেক সময় যখন দেখা যায় যে ইন্টারনাল যখন থাকছে, যে আফটার স্টুল একটা ব্লিডিংয়ের টেন্ডেন্সি থাকবে বা একটা হালকা ব্যথা ভাব থাকবে। নাম্বার 2 হচ্ছে এক্সটার্নাল পাইলস। সেখানে কি হয়, যে অ্যানাসের যে সারাউন্ডিং স্কিন, সেই স্কিনের নিচে সোয়েলিংটা হয়, এবং তার সাথে একটু চুলকুনি থাকে, ব্যথা থাকে, একটা ইরিটেশন হয় ওই জায়গাটা, অন্য সময়ও যেন একটা আনইজিনেস, একটা ইরিটেশন ফিল হবে, এবং ফুলে থাকে জায়গাটা। এবং পায়খানা করার সময় স্টুল যখন পাস করে তখন ব্লিডিং হয়, বা আফটার স্টুল ব্লিডিং হয়, বা টিস্যু পেপারে হয়তো ওয়াইপ আউট করার সময় দেখা যাচ্ছে ব্লাড আসছে, বা টয়লেটে আপনি দেখতে পাচ্ছেন যে ব্লাড আছে। এটা হচ্ছে এক্সটার্নাল। আর একটা লাস্ট হচ্ছে থ্রম্বোসড হেমোরয়েডস বা পাইলস। সেখানে কি হচ্ছে না, যে এত বেশি ব্লিডিং হয় যে শুধু ডিউরিং স্টুল বা আফটার স্টুল নয়, একটা ব্লিডিং হয়ে অ্যানাল এরিয়াতে একটা ক্লটিং ফর্মেশন, একটা থ্রম্বাস হচ্ছে একটা ক্লট টাইপ ফর্মেশন হয়ে যায়, একটা ওখানে জায়গাটা রংটাও যেন পাল্টে যায়। তো এইরকমভাবে এমনকি যেন একটা হার্ড ডিসকালার, একটা মাস টাইপের একটা ফর্মেশন হয়ে যায়, এবং ওই লাম্পটা যেন সবসময় থাকে, তখনই এটাকে বলা হয় থ্রম্বোসড হেমোরয়েডস বা থ্রম্বোসড পাইলস। 4টে স্টেজে ভাগ করা হয়। এই যে আপনি যখন পাইলসে আক্রান্ত হলেন, আপনার প্রবলেমটা হলো, আপনি কোন গ্রেডে আছেন আপনাকে সেটা আগে জানা খুব দরকার। 4টে গ্রেডে ভাগ করা হয়। ফার্স্ট গ্রেড অনেক সময় উইদাউট মেডিসিন, ভালো করে লাইফস্টাইল, ডায়েট, হোম রেমেডিস বিভিন্ন রকমভাবে মেনটেন করেও অনেক সময় ফার্স্ট গ্রেড রিকভারি করা যায়। তবে সেটা 1 সপ্তাহ সময়টা দেখবেন। 1 সপ্তাহ পরে কিন্তু যদি তখনও প্রবলেম থাকে তখন আপনাকে ডাক্তার দেখাতেই হবে।
সেকেন্ড গ্রেড পর্যন্ত মেডিসিনাল ট্রিটমেন্ট হয়, থার্ড গ্রেডেও আপনার কিছুটা সার্জিক্যাল কিছুটা মেডিসিনাল এরকম পরিস্থিতি হয়, কিন্তু ফোর্থ গ্রেডে চলে গেলে তখন আর কোনো উপায় থাকে না, তখন 90% কেসে অবশ্যই সার্জারি করার দরকার পড়ে। তো আপনার যদি পাইলসের সমস্যা হয় তা আপনার প্রথমে জানতে হবে যে ঠিক কী হলে আপনি বুঝবেন যে আপনার পাইলসের সমস্যা হচ্ছে। একদম কয়েকটি সিমটম আছে, মেন সিমটম সেটা হচ্ছে কি যে আপনার ডিউরিং স্টুল বা আফটার স্টুল আপনার একটা ব্যথা ভাব থাকবে। অ্যানাল অরিফিস যেখান থেকে স্টুলটা পাস হয়, আমাদের যে শরীরে ডাইজেস্টিভ ট্র্যাক্টের একদম এন্ডে অ্যানাল অরিফিস যেটা অ্যানাল এরিয়া, সেই এরিয়াতে আপনার কোনো রকম প্রট্রুশন একটা ফোলা মতো অংশ কিছু বেরিয়ে আসছে এরকম হতে পারে, বা সেই এরিয়াটা ফুলে থাকবে। আপনার স্টুল পাস করতে প্রবলেম হতে পারে, ব্যথা হতে পারে, বা আপনাকে খুব বেশি একটা প্রেশার দিতে হবে এরকম পরিস্থিতি হতে পারে। আবার কখনো আপনার ব্লিডিংও হচ্ছে, তার সাথে আপনি যখন খুব বেশি একটা প্রেশার ক্রিয়েট করছেন তখন আপনার ব্লিডিংও হয়ে যাচ্ছে, বা অনেকক্ষণ থাকতে হচ্ছে আপনার ঠিক ক্লিয়ার হচ্ছে না, জ্বালা যন্ত্রণা চুলকুনি এরকম নানা রকমভাবে থাকবে। তো এরকম সব সিমটম থাকলে, এবং সেটা যদি একদিন নয়, ধরুন আপনি আজকে রাতে খুব বেশি রিচ স্পাইসি একটা অনুষ্ঠান বাড়িতে গেছেন, খুব বেশি খাওয়াটা উল্টোপাল্টা হয়ে গেছে, পরের দিন কিন্তু স্টুল পাস করতে গেলে অটোমেটিক্যালি আপনার কিছু আনইজিনেস কিছু অসুবিধা হতেই পারে। সেটা নয়, যখনই দেখবেন এই রকম সমস্যা আপনার 4 দিন 5 দিন 7 দিন ধরে, 7 দিনের মানে যদি হয়ে যায় তাহলে শিওর আপনাকে ধরে নিতে হবে যে আপনি পাইলসের সমস্যায় আক্রান্ত হয়েছেন। তাহলে 7 দিন যদি হয়ে যায় এরকম সিমটম থাকে তাহলে কিন্তু ইমিডিয়েট আপনাকে ডক্টর কনসাল্ট করতে হবে, তখন শুধুমাত্র হোম ট্রিটমেন্টে থাকবেন না। তো এই পাইলস বা হেমোরয়েডস 4টে স্টেজে ভাগ করা হয়। প্রথম 3টে স্টেজ পর্যন্ত মেডিসিনাল ট্রিটমেন্ট সম্ভব। ফার্স্ট স্টেজ তো যদি একদম আর্লি মানে ফার্স্ট স্টেজে আপনি এসছেন ডাক্তারের কাছে, সেক্ষেত্রে খুব সামান্য কিছু মেডিসিন এবং আপনার কিছু হোম ট্রিটমেন্ট, লাইফস্টাইল, ডায়েট এসব মেনটেন করে ওই মানে মেডিসিনও বেশি খেতে হবে না, আপনার ভালো হয়ে যেতে পারে। কিন্তু ফোর্থ স্টেজ পর্যন্ত চলে গেলে সেখানে আপনার মানে সার্জারিক্যাল একটা সিচুয়েশন আসতেই পারে, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ফোর্থ স্টেজে আসলে তখন আপনাকে সার্জারি করার প্রয়োজন হতে পারে। তো এই স্টেজগুলো আপনার প্রথমে নিজেকে একটু জেনে নেওয়া দরকার, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার সমস্যা হলে আপনি কি করবেন। এবং আমি বলবো যে থার্ড স্টেজ পর্যন্ত হোমিওপ্যাথিক্যালিও খুব ভালো ট্রিটমেন্ট হয়। ইভেন দেখা গেছে যে সার্জারি করার পরেও, কারণ যদি আপনার ডায়েটের আপনি মানে ঠিকমতো রেগুলারিটি মেনটেন না করেন, আপনার সার্জারিও আপনাকে মেনটেন করতে হবে, যারা একবার পাইলসে আক্রান্ত হয়ে যাবেন। তো ঠিকমতো মেনটেন না করলে রিকার করার প্রচণ্ড চান্স থাকে, এবং রিকার করলে সেক্ষেত্রে আরও সমস্যা হয়, এবং আপনি কতবার সার্জারি করবেন। তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে, আমি এরকম পেশেন্টও পেয়েছি যে আফটার সার্জারিও কিন্তু আবার মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে ওনাকে একটা স্টেবল পজিশনে রাখা গেছে, স্টেবল কন্ডিশনে রাখা গেছে। পেনগুলো তার সিমটমগুলো অ্যাগ্রাভেশন হয় না, একটা কন্ট্রোলে থাকে, এবং একটা নর্মাল লাইফ উনি কাটাতে পারেন পেশেন্ট। তো ফার্স্ট স্টেজ হচ্ছে যেখানে যে সোয়েলিংটা বা অ্যানাল যে অরিফিসে যে ভেইন এনলার্জ হয়ে যে সোয়েলিংটা, সেটা একদম অ্যানাসের ভেতরেই থাকবে। আফটার স্টুল একটা ব্লিডিংয়ের টেন্ডেন্সি থাকে, হয়তো অল্প ব্লিডিং হবে, খুব বেশি হবে না, টিস্যু পেপারে ওয়াইপ করলে হয়তো টিস্যু পেপারে হালকা দেখা গেল, বা আপনি যেখানে পটি করলেন সেখানে হালকা হয়তো একটু দেখা গেল, এরকম অল্প ব্লিডিং থাকলো। একটা আনইজিনেস, একটা ব্যথা ভাব, হয়তো আফটার স্টুল একটা ব্যথা ভাবও থাকলো, বা স্টুল পাসিংয়ের সময় হয়তো আপনার একটু ব্যথা হলো, এরকম সমস্যা থাকলে তাহলে ধরে নিতে হবে আপনি ফার্স্ট স্টেজে আছেন। সেকেন্ড স্টেজে সেখানে আপনার অ্যানাল অরিফিস থেকে প্রোলাপস হয়ে আসবে। যখনই আপনি স্টুল পাস করবেন সেখানে অ্যানাল অরিফিস, যে আমি বললাম ডাইজেস্টিভ ট্র্যাকের একদম এন্ডে যে অ্যানাল অরিফিস যেখান থেকে স্টুল পাস হয়, সেই অ্যানাল অরিফিস থেকে অ্যানাসটা যেন ডিউরিং স্টুল আপনার বাইরে বেরিয়ে আসছে, মানে একটা সোয়েলিং একটা বেরিয়ে আসছে মনে হবে। এবং আপনার আফটার স্টুল সেটা আবার স্পন্টেনিয়াসলি আবার যেন ভেতরে চলে যাচ্ছে, আপনাকে এক্সটার্নালি কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। এখানেও আপনার ব্লিডিং থাকবে, ফোলা থাকবে, ব্যথা থাকবে, আনইজিনেস থাকবে, এখানে ব্লিডিংয়ের পরিমাণটা একটু বেশি হতে পারে। তো এরকম কন্ডিশনে থাকলে সেখানে হচ্ছে সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে কী হবে, ওই রকমই প্রোলাপস হবে, কিন্তু সেকেন্ড স্টেজে যেটা হয় যে প্রোলাপস হয়ে আবার অটোমেটিক্যালি যেন আফটার স্টুল আপনার সেই সোয়েলিংটা চলে যাচ্ছে ভেতর দিকে, অ্যানাল অরিফিস দিয়ে ভেতর দিকে চলে যাচ্ছে। কিন্তু থার্ড স্টেজে সেটা হবে না, সেটা ম্যানুয়ালি আপনাকে বাইরে থেকে পুশ করে আবার যেন সেই সোয়েলিংটাকে
ভেতরে পুশ করতে হচ্ছে, ঢোকাতে হচ্ছে। এবং এক্ষেত্রে আপনার ব্লিডিংটা থাকবে একটু বেশি, ব্যথা এবং ইচিং ইরিটেটিং থাকবে, চুলকুনি থাকবে, একটা ইরিটেশন থাকবে, এরকম একটা পরিস্থিতি হবে। তখন ধরে নেওয়া হচ্ছে আপনার থার্ড স্টেজ। আর ফোর্থ স্টেজে যেন সবসময় বাইরে প্রোলাপসড হয়ে আছে, মানে বেরিয়ে আছে, আপনার অ্যানাসটা যেন বাইরেই বেরিয়ে আছে এবং ভালো রকম ব্যথা থাকবে, হয়তো এক্সটার্নালি একটা মানে সেই রেডিশ ব্রাউন টাইপের একটা কালার হয়ে একটা গ্রোথ হয়ে যাবে, বা ব্লিডিংটাও এত বেশি হবে যে একটা যেন জমাট বেঁধে গেল ওখানটাতে, বা ওই এরিয়াটা যেন একটা ক্লটিং ব্লাড ক্লট একটা চারপাশটা হয়ে আছে, শক্ত মতো হয়ে আছে, মানে খুব শক্ত না, একটা সেমি সলিড টাইপের এরকম একটা গ্রোথ হয়ে আছে এবং সবসময় যেন কোলাপস কন্ডিশন আছে। আপনি চেয়ারে বসতে বা আপনি সাইকেল চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, আপনার বসাটাও যেন সিটিং পজিশনও আপনার ডিস্টার্ব হবে, ওটা যেহেতু এক্সটার্নালি গ্রোথটা সবসময় হয়ে থাকছে। তো এটা গেল ফোর্থ স্টেজ। এইটা যখন একটু বেশি দিন হয়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রেই প্রয়োজন পড়ে তখন সার্জিক্যাল হেল্পের, সেটাকে সার্জারি করতেই হয়। তো এই গেল আপনার বিভিন্ন ধরনের স্টেজ। কি কি কারণে হয় সেটা জানাটা খুব প্রয়োজন, তাহলে সেই কারণ থেকে আপনি নিজেকে একটু দূরে সরিয়ে রাখবেন। সবচেয়ে প্রথম হচ্ছে যাদের একটু কনস্টিপেশনের প্রবলেম আছে, লং টার্ম কনস্টিপেশন, এমনকি লং টার্ম ডায়রিয়াও যদি হয়, সেক্ষেত্রে আপনার পাইলসের সমস্যা খুব বেশি থাকে। আপনি হয়তো খেয়াল করছেন না কনস্টিপেশন হচ্ছে, ঠিক আছে একটু পেঁপে খেয়ে নেবো, একটু শাক খেয়ে নেবো, হয়ে যাবে, খেয়াল করছেন না, কোনো রকম ট্রিটমেন্টও করছেন না, কিন্তু প্রতিদিনই যথারীতি আবার যখন আপনি টয়লেটে যাচ্ছেন আপনার কনস্টিপেশনে ভুগছেন, আপনাকে বেশি প্রেশার দিতে হচ্ছে ডিউরিং স্টুল পাসিংয়ের সময়, আপনাকে বেশি প্রেশার দিতে হচ্ছে, যেটাকে আমরা খুব সাদা ভাষায় বলি কোঁত দিতে হচ্ছে। তো এইরকমভাবে বেশি প্রেশার দিচ্ছেন, কোঁত দিয়ে আপনি পায়খানা করছেন, স্টুল পাস করছেন, সেগুলো যদি লং টাইম ধরে আপনি ভুগতে থাকেন তখন দেখা যায় যে আপনার পাইলসের সমস্যা হচ্ছে, অ্যানাসটা এইভাবে প্রোলাপসাস কন্ডিশন হওয়ার একটা চান্স থাকে। আবার অনেকের খুব খারাপ হ্যাবিট আছে এখনকার দিনে, মোবাইল ফোন নিয়ে যেন সময় বাঁচবে আমার, টয়লেটে গিয়ে আমি ওখানে বসে মোবাইলে চ্যাটিং করব, ওখানে বসে আমি মোবাইলে দেখব, সোশ্যাল মিডিয়া স্ক্রল করব, এরকম যাদের ব্যাড হ্যাবিট থাকে তাদের ক্ষেত্রেও ব্যাপারটা হয়ে যায় কি, তার স্টুলের দিকে কনসেন্ট্রেশন থাকে না। সে যে একটা স্টুল পাস করতে গেছে, এটা যে একটা খুব ইম্পর্টেন্ট একটা ক্রিয়া আমাদের সারাদিনের জন্য, সেটা কিন্তু তার মাথায় থাকে না। সে একটা ফোনে স্ক্রল করে যাচ্ছে, কোনো কিছু দেখছে বা চ্যাটিং করছে, সেখানেই মশগুল হয়ে আছে। তো লং টাইম ধরে সে বসে থাকছে। তো এই যে টয়লেটে গিয়ে লং টাইম ধরে বসে থাকা, টাইম স্পেন্ড করা, এটার জন্য কিন্তু পাইলসের সমস্যা হয়। ওভারওয়েট যাদের আছে, খুব বেশি ওবেসিটি যাদের আছে, তাদের ক্ষেত্রেও পাইলসের সমস্যা হয়। তাদের বিভিন্ন দিক থেকে ওভারওয়েট হয়ে যাওয়ার জন্য অ্যাজ এ হোল ফ্যাট, লোয়ার অ্যাবডোমেন ফ্যাট, এরকম সব হওয়ার জন্য একটা প্রেশার ক্রিয়েট হয়, অ্যাজ ডাইজেস্টিভ ট্র্যাকের উপর প্রেশার ক্রিয়েট হচ্ছে, চারদিক থেকে যখন ফ্যাট খুব গ্রো হয় বা আপনার লোয়ার অ্যাবডোমিনাল চাপ সৃষ্টি হচ্ছে, তখন অ্যানাসের চাপ সৃষ্টি হয়। সেক্ষেত্রেও যাদের ওভারওয়েট বা ওবেসিটি ডেভেলপ করেছে তাদের ক্ষেত্রেও পাইলসের সমস্যা দেখা দেওয়ার চান্স থাকে। প্রেগনেন্সির ক্ষেত্রেও অনেক সময় হয়, তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে যারা প্রেগনেন্ট মহিলা, মানে তাদের হয়তো বেবির গ্রোথটা একটু লোয়ার অ্যাবডোমেনের দিকে বেশি হচ্ছে, চাপ পড়ছে, তখন টেম্পোরারি অ্যাকুট হেমোরয়েডস বা পাইলসের সমস্যা দেখা যেতে পারে। বিকৃত মস্তিষ্কের তো অভাব নেই, তো যারা অ্যানাল ইন্টারকোর্স করে তাদের ক্ষেত্রেও পাইলসের চান্স থাকে প্রচণ্ডভাবে। এছাড়াও যারা খুব বেশি ওয়েট ক্যারি করে, তাদের হয়তো কাজের ধরনটা এমন নিরুপায় হয়ে তারা খুব বেশি ওয়েট ক্যারি করছে, ওয়েট লিফট করছে, বিশেষ করে ক্যারি করার থেকেও নিচ থেকে ওয়েট লিফট করছে, তুলছে, ভারী ওজন তোলার অভ্যেস যাদের, তাদের ক্ষেত্রেও পাইলস হওয়ার চান্সটা প্রচণ্ডভাবে থাকে। হয়তো ভাবতেই পারেন যে সামান্য একটু কনস্টিপেশন টাইপের হচ্ছে, মানে খুব ক্যাজুয়ালি যেটা ভাবেন অনেকে, পাইলস হিসেবে খুব এটা প্রথমেই ভাবতে চান না, হয়তো জাস্ট একটু হার্ট স্টুল হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, কনস্টিপেশন মতো হচ্ছে, ঠিক আছে, একটু কড়া পায়খানা হয়েছে, একটু ব্লিডিং নালে হয়েছে, এইভাবে যারা ইগনোর করে দেন এবং হয়তো দেখা যাচ্ছে পাইলসটা আস্তে আস্তে ফার্স্ট গ্রেড থেকে সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড এবং স্টেজও তার ডেভেলপ করছে, এরকম পরিস্থিতি হয়, তখন কিন্তু পরের দিকে বেশ কিছু কমপ্লিকেশন দেখা যায়। ঠিক সময় ট্রিটমেন্ট না শুরু করে কিছু কমপ্লিকেশন হয়, যেমন হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। যেহেতু স্টুলের সাথে আপনার ব্লাড লস হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে সিভিয়ার অ্যানিমিয়া দেখা যেতে পারে, যার জন্য আপনার মারাত্মকভাবে একটা ডিজিনেস, একটা উইকনেস কাজ করবে, আপনি নর্মাল কাজকর্ম করতে পারবেন না, এরকম পরিস্থিতি হতে পারে। আবার এই যে ব্লিডিং হচ্ছে, সেই ব্লাড ক্লট হয়তো আপনার ট্র্যাক্টে কোথাও থেকে যাচ্ছে, সেটা আবার পরবর্তীকালে ব্লাড ক্লট জমে গিয়ে কোনো ইনফেকশন ডেভেলপ করতে পারে, আলসারেশনও হতে পারে, নানা রকম এরকমভাবে সমস্যা হতে পারে।
স্ট্র্যাঙ্গুলেটেড হেমোরয়েডসও ডেভেলপ করতে পারে, যেখানে আপনার আরও প্রবলেম হবে বা পরবর্তীকালে অ্যানাল ক্যান্সার পর্যন্ত, রেকটাল ক্যান্সার পর্যন্ত ডেভেলপ করতে পারে। তাই ঠিক সময় ট্রিটমেন্টটা খুব প্রয়োজন। এবং এই পাইলসের যে কিছু সিমটম, যার জন্য ব্যথা ফোলা এই যে ব্যাপারগুলো থাকে, এগুলো কিছু হোম রেমেডিস আমি আপনাদের বলবো, যেগুলো আপনি অ্যাপ্লাই করলে সবই এক্সটার্নালি, সেগুলোর জন্য আপনার সেই ব্যথা ফোলা থেকে আপনি একটু রিলিফ পেতে পারবেন।